সবাই জিজ্ঞেস করে টিএমসি কেন জেতে, কিন্তু আসল প্রশ্নটা হলো বাংলায় ক্ষমতার বিকল্প কাঠামো তৈরি করা কেন এত কঠিন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের সরকারি প্রচারের বাইরে যেতে হবে, কল্যাণমূলক প্রকল্পের বাইরে যেতে হবে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিত্বের বাইরেও যেতে হবে। নমস্কার, আমি দেবাশিস। আজকে আমি 5টা কারণ বলবো যেগুলো আপনি সাধারণত রাজনৈতিক বিশ্লেষণে পাবেন না, কিন্তু এগুলোই আসল কারণ। সাধারণত বলা হয় বিরোধীরা বিভক্ত হলে টিএমসি জেতে। এটা আংশিক সত্য, কিন্তু আসল কারণটা আরও সূক্ষ্ম। টিএমসি বারবার দেখিয়েছে তারা বিরোধীকে হারাতে চায় না, বরং চুষে নিতে চায়। রাজনৈতিক বিজ্ঞানে এর নাম অপোজিশন অ্যাবজর্পশন। এর উদাহরণ বাংলায় বারবার দেখা গেছে। 2011 সালে বামেদের কাউন্সিলর ও বিধায়করা টিএমসিতে যোগ দিলেন। 2019-এর পর বিজেপির নেতারা একে একে ঘরে ফিরলেন। কংগ্রেসের জেলা নেতারা হঠাৎ নিষ্ক্রিয় হয়ে গেলেন। প্রতিটা ক্ষেত্রে ফলাফল একটাই, বিরোধী শিবির দুর্বল হলো আর টিএমসি আরও শক্তিশালী। এটা কোনো ভুল বা দুর্বলতা নয়, এটা সচেতন কৌশল। বিরোধী দলের সক্রিয় নেতাকে যদি আপনি আপনার দলে নিতে পারেন বা তাকে চুপ করিয়ে দিতে পারেন, তাহলে বিরোধী দলটা টিকে থাকলেও কার্যত অকেজো হয়ে যায়। বাংলায় বিরোধী রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হলো তারা বারবার তাদের সবচেয়ে কার্যকর মানুষগুলোকে হারিয়েছে, এবং সেটা হয়েছে সংগঠনের দুর্বলতায় নয়, হয়েছে টিএমসির একটা সুচিলিপ্ত শিকারী মানসিকতার কারণে। দ্বিতীয় কারণটা বুঝতে গেলে একটা মৌলিক প্রশ্ন করতে হবে, বাংলায় এখন রাজ্য সরকার আর টিএমসি এই দুটো আলাদা সত্তা কি? উত্তর হলো না। এটাকে রাজনৈতিক বিজ্ঞানে বলে পার্টি স্টেট কনফ্লেশন, যেখানে দল এবং রাষ্ট্র একে অপরের সঙ্গে মিশে যায়। এর ফলাফল কি? প্রথমত, সরকারি চাকরি, ঠিকা, পঞ্চায়েত তহবিল, এমনকি সরকারি হাসপাতাল কর্মীও, এই পুরো ব্যবস্থাটা এখন একটা প্যাট্রোনেজ নেটওয়ার্কে পরিণত হয়েছে। যারা দলের সঙ্গে আছেন তারা এই নেটওয়ার্কের সুবিধা পান। দ্বিতীয়ত, এটা শুধু ভোটের রাজনীতি নয়, এটা জীবিকার রাজনীতি। গ্রামের একজন সাধারণ মানুষ যখন দেখেন যে দলের সঙ্গে থাকলে তার ছেলে কাজ পায়, 100 দিনের কাজের টাকা আসে, ঘরের ছাদ হয়, তখন ভোট দেওয়া আর না দেওয়া শুধু মতামতের প্রশ্ন থাকে না, এটা বেঁচে থাকার হিসাব হয়ে যায়। বিরোধীরা এই সমীকরণের বাইরে থেকে কথা বলেন, মানুষ এই কথা শোনেন, কিন্তু ভোটের দিন হিসাবটা বদলায় না। তৃতীয় কারণটা সবচেয়ে কম আলোচিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক ক্ষমতা শুধু ভোটে থাকে না, থাকে ন্যারেটিভে, অর্থাৎ কোন গল্পটা মানুষ সত্যি বলে মানছেন। টিএমসি এই ন্যারেটিভের উপর একটা ব্যবহারিক একচেটিয়া নিয়ন্ত্রণ করে রেখেছে। কিভাবে? প্রথমত, স্থানীয় মিডিয়া। বাংলার জেলা স্তরের সংবাদ মাধ্যম মূলত টিএমসির অনুকূল। এটা শুধু মালিকানার প্রশ্ন নয়, বিজ্ঞাপন নির্ভরতার প্রশ্ন। দ্বিতীয়ত, কালচারাল হেজিমনি। পুজো কমিটি, ক্লাব, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই পুরো বেসরকারি সামাজিক পরিসরটা দলের সঙ্গে যুক্ত। তৃতীয়ত এবং সবচেয়ে বুদ্ধিমান কৌশল, টিএমসি তার প্রতিটা সংকটকে বাংলার উপর আক্রমণ হিসাবে রিফ্রেম করতে শিখেছে। দুর্নীতির অভিযোগ, সেটা রাজনৈতিক উদ্দেশ্যে ইডি সিবিআই দিয়ে বাংলাকে হেনস্থা। ভোট হিংসা, বাইরের মিডিয়া বাংলার বদনাম করছে। এই রিফ্রেমিংটা কাজ করে কারণ এতে একটুখানি সত্যিও আছে, কেন্দ্রের রাজনৈতিক হস্তক্ষেপ সত্যি ঘটছে, এবং সেই সত্যটাকে ব্যবহার করে টিএমসি বাকি সব প্রশ্নকে ঢেকে দেয়। চতুর্থ কারণটা বলতে গেলে একটু অস্বস্তিকর সত্যের মুখোমুখি হতে হবে। বাংলায় রাজনৈতিক সহিংসতা একটা বাস্তবতা, এটা নতুন নয়, বামফ্রন্টের আমলেও ছিল। কিন্তু সহিংসতার চেয়েও কার্যকর একটা জিনিস আছে, সহিংসতার ভয়। রাজনৈতিক বিজ্ঞানে এটাকে বলে চিলিং এফেক্ট। বুথ স্তরে একজন বিরোধী কর্মী যখন জানেন যে সক্রিয় থাকলে হয়তো তার ব্যবসায় সমস্যা হবে, ছেলের সরকারি চাকরির আবেদন আটকাবে বা পাড়ায় সামাজিক চাপ আসবে, তখন তিনি সরে যান। এটা ভোটের দিন মারামারি নয়, এটা প্রতিদিনের ধীরে ধীরে নীরব নিষ্ক্রিয়করণ। এর বিরুদ্ধে বিরোধীদের কাছে কোনো কার্যকর উত্তর নেই, কারণ এটা আইনি মাঠে লড়ার মতো বিষয় নয়, এটা জমির মতো বিষয়। যে দল জমিতে শক্তিশালী সেই এই খেলাটা খেলতে পারে। এতক্ষণ বললাম টিএমসি কেন শক্তিশালী, এবার বলছি তারা কোথায় দুর্বল, এবং এই দুর্বলতাটাও টিএমসির অপ্রতিরোধ্যতার একটা অদ্ভুত কারণ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উত্তরসূরিকে উত্তর নেই। টিএমসি ইচ্ছাকৃতভাবে এমন একটা কাঠামো তৈরি করেছে যেখানে দলের ভিতরে দ্বিতীয় কোনো কেন্দ্র তৈরি হতে পারেনি। এটা স্বল্পমেয়াদে শক্তি দেয় কারণ কোনো অভ্যন্তরীণ বিভাজন নেই, কিন্তু দীর্ঘমেয়াদে এটাই তাদের সবচেয়ে বড় এক্সিস্টেন্সিয়াল রিস্ক। তাহলে বিরোধীরা এই সুযোগ নিচ্ছে না কেন?
কারণ বিরোধীরাও একই ফাঁদে আটকে আছে। তারাও কোনো দীর্ঘমেয়াদী সাংগঠনিক বিনিয়োগ করছে না, তারাও নেতা নির্ভর। এবং যতদিন বাংলার রাজনীতিতে বিকল্প প্রজন্মের নেতৃত্ব তৈরি না হচ্ছে, ততদিন এই অচল অবস্থা চলতে থাকবে। টিএমসি অপ্রতিরোধ্য, কারণ বিরোধী শক্তি এখনও প্রতিরোধ করার মতো প্রস্তুত নয়। তাহলে 5টা কারণ: অপোজিশন অ্যাবজর্পশন, বিরোধীকে চুষে নেওয়া; পার্টি স্টেট কনফ্লেশন, দল ও রাষ্ট্রের মিলন; ন্যারেটিভ মনোপলি, গল্পের একচেটিয়া নিয়ন্ত্রণ; চিলিং এফেক্ট, ভয়ের রাজনৈতিক ব্যবহার; সাকসেশন ট্র্যাপ, উত্তরসূরি শূন্যতা। এগুলোর কোনোটাই শুধু টিএমসির সমস্যা নয়, এগুলো বাংলার রাজনৈতিক সংস্কৃতির সমস্যা। এবং এই সংস্কৃতি না বদলালে, নেতা বদলালেও খেলাটা বদলাবে না। আমি দেব, এরা ছিল দেব এক্সপ্লেইনস। কমেন্টে বলুন এই 5টার মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো, এবং আপনার কি মনে হয় বাংলার আদৌ কোনো বিকল্প রাজনৈতিক কাঠামো তৈরি করা সম্ভব?